রাজনীতি না করলেও কিছু এসে যায় না। কিছু এসে যায় না। অন্য কাজ করার জন্য আমার মানসিক প্রস্তুতি আছে, সেই কাজটা করবো, সেটা দিয়ে সমাজের সেবা করার চেষ্টা করবো। দিলীপ ঘোষকে কি কখনো মনে হয়েছে যে দলে থেকে কাজ করতে পারছেন না? আমার মনে হয় না। কাজ করতে পারছেন না মানে কি? কাজের কোনো সীমা আছে নাকি? আমি যে কোনো কাজ করতে পারি যদি আপনার মানে যোগ্যতা ক্ষমতা থাকে। আপনি কি কাজ করতেন? লোকে পয়সা কামানোর জন্য কাজ করে। দেখবেন আজকে যে কাপড়ের ব্যবসা করছে সে দোকান বন্ধ করে দিয়ে কি রডের ব্যবসা শুরু করে দিল। লোহার হয়তো মার্কেট ঠিক নেই, তো রডের দাম ভালো পাওয়া যাচ্ছে, রড করে নিল। গ্রহরত্নের ব্যবসা শুরু করে, যে ব্যবসা জানে যে কোনো ব্যবসা শুরু করতে। আমি সমাজের জন্য কাজ করতে, আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, মানে আকাঙ্ক্ষা নেই। সমাজের জন্য কাজ করতে কোথায় থাকলে? সমাজে এত সমস্যা আছে, এত গরিব আছে মানুষ, আপনি যে কোনো কাজ করেন কম পড়বে। তো আপনি তো মনে করেন এই কাজটা করার দরকার আছে। রাজনীতি করার জন্য অনেক লোক আছে, অভাব নেই লোকে, সেখানে ভিড় বাড়িয়ে। যেটা কেউ করছে না, যেখানে নাম নাই, যেখানে ছবি নাই, যেখানে জয় জয়কার নেই, সেই কাজ কেউ করতে চায় না। সে কাজ করতে পারে, আমি সেই কাজ করেই এখানে এসেছি। অন্য দল থেকে কখনো অফার পেয়েছেন? আমার মনে হয় সাহস করে না লোকে বলার। কেন? জানে, ব্র্যান্ডটা জানে ওরা। দিলীপ ঘোষ মানেই ব্রেকিং নিউজ। গত কয়েক সপ্তাহে আপনার একের পর এক মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছে। আগে বাপ ঠিক করুন, বারমুড়া পড়ুন, কপালের স্টিকার খুলে ফেলুন, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে বাড়ি যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন বলেন? এগুলো রাজনীতির অঙ্গ হয়ে গেছে আজকাল। আমি বলি না, যাদের কাছ থেকে শিখেছি তারা এখনো বলে যাচ্ছেন। আমার চেয়ে যারা পুরনো রাজনীতিতে অনেক বছর আছেন, আমি তাদেরকেই বলি যারা এটা শুরু করে। আমি উপচে কারো সম্বন্ধে একটা কথা বলি না। আপনি বলতে পারবেন না দিলীপ ঘোষ বিনা কারণে কারোর। আমি তো খালি রাজনীতির কথা বলি না, রাজনীতির বাইরের লোক যারা আছে আমাকে অনেকে বলেছে অনেক কিছু, তখন তাকে উত্তর দিয়েছি আমি। আমার কাউকে কিছু বলার দরকার হয় না, আমি পাবলিককে বলি, পাবলিকের সমস্যা নিয়ে বলি। হ্যাঁ, কেউ ব্যক্তিগতভাবে আমাকে বলে তার ব্যক্তিগতভাবে আমি উত্তর দিই, সবসময় দিই তা নয়, কিন্তু প্রয়োজন হয় না। লোকে ভাবে দেখো চুপ করে আছে মানে কিছু গন্ডগোল আছে, সেই জন্য বলি। এছাড়া আমার বলার কোনো প্রয়োজন হয় না। অনেকে বলে আপনি ইচ্ছে করে সব বিতর্কিত মন্তব্য করেন খবরের শিরোনামে থাকার জন্য। না না, বিতর্কিত, আপনি বিতর্কিত কোনটা বলছেন সেটা নিয়ে বিতর্ক হতে পারে। সেদিন একটা শব্দ প্রয়োগ করেছিলাম আমি, এই মেসের বাড়ি গেছে বলে। মেসর বাড়ি, তা আপনাকে শুনতে খারাপ লেগেছে? আরে রাজনীতিটা কি গালাগালি আর নীরস হবে নাকি? সেখানে আনন্দ হাসি ঠাট্টার দরকার নেই। আমি বিধানসভায় ভাষণ দিতে আমার ভাষণ শুনুন, আমি লোকসভায় ভাষণ দিয়ে আমার ভাষণ শুনুন, তত্ত্ব আদর্শ সব আমি বিতর্ক সময় আমার ভাষণ শুনুন। তো সেখানকার পরিবেশ অন্যরকম, তো এখানে হাসি মজা হওয়া উচিত, বিষয়ে আসা উচিত। কিন্তু মার কাট, খুনো খুনি, দুর্নীতি, এই কি রাজনীতির সীমা হওয়া উচিত? কেন আমরা আনন্দ খুশির সঙ্গে রসে বসে রাজনীতি করবো না? অনেকে বলছে এই বিতর্কিত। আরে ভাই, যে ইলেকশন কমিশন আমাদের গার্জেন এখানকার, এখন এমসিসি লাগু হয়ে গেছে, বলছে আঙ্কেলকে কমপ্লেন করবো বলে কিনা, হেডমাস্টারকে করবো। সে তো হেডমাস্টার, সে তো আঙ্কেল। তো মেসের ইংরেজি কি হয়? তা মেশাটা কোত্থেকে আসলো? যাকে বলেছে সে বুঝে গেছে। আপনাদেরও ভালো লাগলো একটু নতুন শব্দ শুনলেন। আমার উদ্দেশ্য কি ছিল, যে তুমি যুদ্ধে পাচ্ছ না, পালিয়ে অন্যের কাছে কমপ্লেন করছো। যখন রাজনীতি করতে এসছো ময়দানে দাঁড়িয়ে লড়াই করো, পাবলিকের সামনে চলো, ওখানে ঠিক ভুল ঠিক হয়ে যাক। আপনি পালিয়ে যাচ্ছেন, কমপ্লেন করতে যাচ্ছেন। আমার বন্ধুরাই গেছিলাম, আমি তাকে বললাম যে 10 জন মিলে গেলেন, আরে আমার তো স্ট্যাটাস বাড়িয়ে দিচ্ছেন, 1-এর বিরুদ্ধে 10, 11 জন যেতে পারতেন, পুরো টিম হয়ে যেত। এই যে দল শোকজ করে, নির্বাচন কমিশন নিন্দা করে, এসব ভালো লাগে আপনার? শোকজ না, এটা ফর্মালিটি। আমি জানি কি হবে এরপরে। কি হবে? আচ্ছা বলুন, আমাকে কেস করে, আমি কি জেনে মনে কেস নিই নাকি? কোর্টে যেতে হয় আমাকে, এটা একটা প্রসেস। আমি জানি আমি কোনো আইন ভাঙিনি। আপনি যদি চুলচারা বিচার করার কথাগুলো না, আইনে কোথাও আটকাবে না এটা। কিন্তু যেহেতু এমসিসি ওরা চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন হোক, উত্তাপ না বাড়ে, তার একটু সতর্ক করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেন্সার করছি এর আগে, অনেক নেতাকেই করে। কারণ কি, পরিবেশ যাতে উত্তপ্ত না হয়। আমরাও সেই সীমার মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় চলে যায় ব্যাপারটা এগিয়ে। নাকি কোথাও অবাধ্য হওয়ার মধ্যে একটা উত্তেজনা, মজা খুঁজে পান আপনি? তা নয়, মজা নয়, এটা ঠিক, একটু মজা তো থাকেই, মজা দেওয়ার চেষ্টা করি লোককে আমি। বিনা কারণে আপনারাও একটা প্যানেল ডিসকাশন শুরু করে দিন, দিলীপ ঘোষ বলে 2 ঘন্টা চালিয়ে দিলেন, এটাও ভালো লাগে আমার। কিন্তু এর মধ্যে আমি মনে করি না খুব বেশি কিছু একেবারে অসামাজিক অন্য কিছু আছে। রাজনীতির মধ্যেও একটু হিউমার দরকার আছে। আপনি কি ছোটবেলা থেকেই এমন, নাকি পরে রাজনীতি এসে এসে করছেন? না, ছোটবেলা থেকে আছি, ডিয়ার ডেভিলই থাকি, বন্ধু বান্ধব থাকি, হাসি মজা করি, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সাঁতার কাটা, গাছে ওঠা, যা যা অ্যাডভেঞ্চারাস খেলাধুলো সব করি। এখনো আমি খেলাধুলো করি ছোটদের সঙ্গে। তো আনন্দে থাকতে আমার ভালো লাগে। আর তার জন্য, আনন্দ করার জন্য তো সামর্থ্য চাই, শরীর স্বাস্থ্য চাই, না কি আনন্দ করবেন? তো আমি সবার সঙ্গে মিশি, সবার সঙ্গে আনন্দ করি। আমি রাজনীতিটাকে স্পোর্টস হিসাবে নিই।
রাজনীতি করতে এসছি, সবাই টেনশনে কেন থাকে? এই জন্য গড়বড়, কেউ হচ্ছে ইডি ডাকবে কোথায়, কেউ হচ্ছে সিবিআই ডাকবে কোথায়, এই জন্যই টেনশন। কেউ হচ্ছে টিকিট পাবো কিনা, কি জানি এবারে যদি কমিটিতে না থাকে আমার তো দোকান বন্ধ হয়ে গেল। আমি কোনোটাই পরোয়া করি না। টিম, দল তার প্রয়োজনে আমাকে দায়িত্ব দিয়েছে, যতদিন দলের প্রয়োজন থাকবে আমি দলে থাকবো। দলে থাকতে হবে তার কি মানে আছে, রাজনীতি করতে হবে তার কি মানে আছে? এটা সবার এই মানসিকতা বা এই মানে হিম্মত থাকে না, তাই তারা একটু টেনশনে থাকে। এতদিন এতজনকে এত কথা বলেছেন, কেউ ক্ষুব্ধ হয়েছেন, কেউ নারাজ করেছেন, পার্সোনালি কাউকে কখনো সরি বলেছেন? দিলীপ ঘোষের কখনো কোনো অনুশোচনা হয়েছে? দেখুন, আমি যা বলি পাবলিকের সামনে বলি, যদি খারাপ কথা হয় তার জন্য দুঃখিত, সেটাও পাবলিকলি বলি আমি। আর আপনি এই যে রেকর্ড আপনি শোনালেন, যা যা সম্বন্ধে বলেছি বা তাকে ব্যক্তিগত আপনি জিজ্ঞেস করছেন, দিলীপ ঘোষ তোমাকে এরম বলে তোমার কেমন লেগেছে, ও কি বলে? সে বলে দিলীপ মনের দিক থেকে এরম নয়, দিলীপের সঙ্গে বন্ধুত্ব আছে। তার মানে আপনার কোনো অনুশোচনা হয়নি কোথাও? কোনো অনুশোচনা নেই। আমি জানি ও পজিটিভলি নিয়েছে ব্যাপারটা, ও জানে ওর সঙ্গে কি কথা হচ্ছে। রাজনীতিতে অনেক কিছু বলতে হয়, এটাও এক ধরনের অ্যাক্টিং। তো যে যত ভালো অ্যাক্টিং করতে পারে সে তত ভালো নেতা হয়। অ্যাক্টিংও জানতে হয় রাজনীতিতে, কখন কোনটা বলবো, কিভাবে বলবো, কাকে বলবো, এটাও তো এক ধরনের রাজনীতিতে অ্যাক্টিংটা একটা বড় ভূমিকা আছে। ভয়ঙ্কর। নাহলে এই যে স্টিকারের কথা বলছেন, ব্যান্ডেজের কথা বলছেন, হুইল চেয়ারের কথা বলছেন, এর কি প্রয়োজন আছে? এগুলো তো ইনস্ট্রুমেন্ট অভিনয়ের জন্য। আর আমি সেটা আগে বলে দেবো, লোকের একটু খারাপ লাগে। রাজনীতিতে নেতারা যাই বলুন না কেন, সব রাজনৈতিক দলেই গোষ্ঠী আছে। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কি কোনো গোষ্ঠী আছে? আমার তো কখনো মনে হয়নি যে গোষ্ঠী করার প্রয়োজন আছে। এটা ঠিক যে মানুষ বেসিক্যালি ছোট গোষ্ঠী থাকতে ভালোবাসে। এই যে জাত, এই যে ভাষা নিয়ে আন্দোলন, এই জাতি রিজার্ভেশন, আপনি যতই বড়, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আন্দোলন করছেন না, সেও গিয়ে অন্য জাতির সঙ্গে খায় না, অন্য জাতির বাড়িতে ছেলের বিয়ে দিতে চায় না, বা বিশাল ভিড়ের মধ্যেও 5 জন মিলে গল্প করে, সবাইকে নিয়ে থাকতে পারে না। মানুষের এটা মানসিকতা, সাইকোলজি একটা। তো আমি কখনো কোনো গোষ্ঠী বা এর মধ্যে ভিড়ার চেষ্টা করিনি, গোষ্ঠী করার চেষ্টা করিনি, আর কাউকে বিশেষ সুবিধা দেওয়া বা দূরে রাখার চেষ্টা করিনি। আমি সবাইকে সমান গুরুত্ব দিই। সে অন্য পার্টির হতে পারে, অন্য আদর্শবাদের জাতির হতে পারে, বা আমার পার্টির বিভিন্ন লোক হতে পারে। কেউ বলতে পারো না দিলীপ ঘোষ কাউকে আলাদা করেছে, এটা আমি হিম্মতের সঙ্গে বলতে পারি। সুকান্ত দা বা শুভেন্দু এদের সাথে এক টেবিলে বসে চা খেয়েছেন, বাড্ডা মেরেছেন? একসঙ্গে খাওয়া দাওয়া করি আমরা, যখন বৈঠক থাকে, মিটিং থাকে, সেটা ভেতরে হয়। এখন কি আছে, কিছু শো করতে হয়। বিদেশের কালচার আপনি জানেন, স্বামী স্ত্রী সবার সামনে জড়িয়ে ধরে এমন অভিনয় করছে যেমন এই দুনিয়াতে আর এর চেয়ে বেশি। তারপরে পেছনে গিয়ে ডিভোর্স পেপার সই করে নিচ্ছে। এই ধরনের রাজনীতি বা এই ধরনের লাইফস্টাইল আমি পছন্দ করি না। আপনার সঙ্গে আমার যতটা বন্ধুত্ব করা তোকে আমি ততটাই করি। 21-এর ভোটের সময় আপনি বলেছিলেন আপনি লাল মাটি, শুভেন্দু বেলে মাটি, পার্টনারশিপটা ভালো জমবে। জমলো কি? দেখা যাক, ভবিষ্যৎ বলবে, এখনো সময় আসেনি। পার্টিতে আমরা সবাই মিলে কাজ করছি একজন কার্যকর্তা হিসাবে। আমি আমার জায়গা, আমার দায়রা ঠিক করে নিয়েছি, তার মধ্যেই কাজ করি। পার্টি যতটা আমরা দায়িত্ব দিয়েছি। আজকে আমার পার্টিতে যুব নেতৃত্বকে নিয়ে আসা হয়েছে, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার। এরা যুবক, শিক্ষিত, রাজনৈতিক অভিজ্ঞতা একজন একটু বেশি, একজন একটু কম। তো এরা নেতৃত্ব দিচ্ছেন। তা আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছিল করেছি। আজকে আমি পার্টির সাংগঠনিক দায়িত্বে নেই, এমপি আছি। তাদের এক প্রকার যে টিম নির্ণয় নেয় সেটা আমি মেনে চলি, আমি তাদের সহযোগী হিসাবে আছি। এটাই আমাদের পার্টির নিয়ম। ক্রিকেট টিমে আজকে রোহিত শর্মা আছে, কিন্তু ক্যাপ্টেন সে নয়, পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে। বা ক্রিকেট ন্যাশনাল টিমেতে কোহলি খেলে সবচেয়ে ভালো স্কোরার, কিন্তু সে ক্যাপ্টেন নয়। তো পার্টির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে অনেক পরিবর্তন করতে হয়। আর যে এটা মেনে নিতে পারে সে টিকে। আমার সবকিছু মেনে নেওয়ার মতো মানসিকতা আছে। আবার একটা জিনিস কি জানেন তো দীপদা, খুব ভালো প্লেয়ার ভালো ক্যাপ্টেন হয় না, আবার ক্যাপ্টেন আমার ভালো প্লেয়ার হয় না, এটাও কিন্তু ঠিক। আমার সম্বন্ধে আপনার কি ধারণা? আপনি নিজেকে বিরাট কোহলি বলেন। আমরা সংগঠনের একটা কথা বলি, আমাদের সর্বভারতীয় সংগঠন, যাহা কম ওহা হাম। যেখানে কম পড়বে আমি তার জন্য তৈরি আছি। আমি আগেও বলতাম, এখনো বলছি। তাই হয়তো বর্ধমানে আমাকে প্রয়োজন হয়েছে, আমি চলে গেছি, কোনো প্রশ্ন করিনি। আমাদেরকে RSS শেখানো হতো সেই কাজটা তোমায় করতে হবে যেটা কেউ করতে পারছে না বা করছে না। যদি মরা পোড়াতে গিয়ে একটা কাঠের কম পড়ে, তুমি সেই কাঠ হওয়ার জন্য প্রস্তুত থাকো, ওখানে ঢুকে যাওয়ার জন্য। এই মানসিকতা নিয়ে দিলীপ ঘোষ শুরু করেছে, 40 বছর এখনো সেখানেই আছে। খেলার মাঠে যতটা ভালো লাঠি চালান, রাজনীতির মাঠেও কি অতটা ভালো লাঠি চালাতে পারেন? দেখছেন না কেন নড়ছে চারদিকে?
লাঠি কাঠি। তো যেটা এখানে তো গলি কোথাও বলি, তো রাজনীতিতে কথাবার্তার একটা গুরুত্ব থাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমি যতদিন রাজনীতি করিনি তখন একভাবে কথাবার্তা বলতাম, তো মিডিয়ার সামনে একরকম বলি, আপনার সঙ্গে বাড়িতে বসে চা খাবো তখন তো আর এরকম কথাবার্তা হবে না। বা সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ কর্মীদের সঙ্গে, ছোটদের সঙ্গে, বড়দের সঙ্গে কথা বলার স্তর বিষয় আলাদা হয়। তো সেই জন্য আপনি যদি রাজার অভিনয় করবেন আপনাকে রাজবেশ পরতে হবে। গামছা পরলে তো রাজার অভিনয় হবে না, মেজাজটাও রাজার হতে হবে। না কোথার থেকে এটা ধরে নিয়ে এসে রে এটা রাজাকে দিয়েছে, এটাকে পাল্টাও, এ রাজা হবে না। চাকরে যে অভিনয় করছে সে রাজার অভিনয় করতে হবে না, তার মাইন্ডসেট থাকা চাই। তা আমাকে যেদিন বলা হয় রাজনীতি করতে হবে, ঠিক আছে শুরু করলাম। যেদিন বলা হয় প্রেসিডেন্ট হতে হবে, তা আমি আমাকে প্রেসিডেন্ট হিসাবে তৈরি করার চেষ্টা করলাম, মনের দিয়ে, ব্যবহারের দিয়ে, কথাবার্তা দিয়ে। কিন্তু জীবন পদ্ধতি আমি পাল্টাইনি। আপনি যে কোনো জায়গায় থাকতে পারি, খেতে পারি, যে কোনো জীবনযাপন করতে পারি। ব্যক্তিগত প্রয়োজনে আমি পাল্টাইনি কখনো। আমি এমপি হয়েছি তো আজ পর্যন্ত ইকোনমিক ক্লাসেই আমি প্লেনে যাই। এমপিদের জন্য বিজনেস ক্লাস নিশ্চিত আছে। আমাকে প্রশ্ন করেন লোকেরা যে আপনি এখানে বসে আছেন কেন, আমি আপনার সঙ্গে দেখা হোক বলে বসে আছি। এটা আমি মনে করেছি যে আমার জন্য এটাই যথেষ্ট। রাজার অভিনয় আপনি করবেন, এটা ঠিক করাই আছে। যখন অভিনয় করতে দেবো তখন সেই মেজাজই করবো। একদম। এই যে প্রধানমন্ত্রী এলেন, আসছেন, এতগুলো সভা করছেন, আপনি মঞ্চে নেই, ডাকে না নাকি যান না? না, আমার দায়রা ঠিক আছে, আমি একজন ক্যান্ডিডেট, এমপি লড়ছি। আমার ওখানে যখন আসবেন, যদি আসেন তাহলে আমি থাকবো ওখানে। যখন আমার থাকার ছিল সব জায়গায় থাকতাম, তাও থাকতাম না। আপনি দেখুন এর আগের ইলেকশনগুলো, আমি দিল্লি বৈঠকে কথা হলো যে টিকিট দেওয়া হলো, আমাকে বললো তোমাকে লড়ানো হবে না। ওকে, আমি প্রচার করবো বলে হেলিকপ্টার নিয়ে ঘোরো। আমি মাননীয় অমিত শাহ, নাড্ডা যেমন প্রধানমন্ত্রীর হয়তো এক আধটা সভাই ছিলাম, আমি বলেছিলাম যে আমি আমার মতো প্রচার করবো। কারণ যে ছোট যেগুলো জেতার সম্ভাবনা কম, সেই সব জায়গায় কেউ যাবে না, ভিড় হবে না। কিন্তু আমি জানি আমাকে যদি আগামী দিনে সংগঠন করতে হয়, ওখানকার মানুষ, ওখানকার কর্মী, তাদের মনোবল বাড়াতে হবে। সেখানে আমি যাবো। আমি গেছি আগের দিন 4-4টা রোড শো করেছি। তো সেই জন্য সবাইকে সব জায়গায় যেতে হবে না। সেটাও পার্টিদের একটা সিস্টেম থাকে যে ডায়াসে কে কে থাকবে, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে করেন, তারা ঠিক করেন। সেই প্রোটোকল পিএমও থেকেও চলে আসে, এত লোকের বেশি নয়, সেই অনুযায়ী হয়। ওটা সিস্টেম, যে কেউ ঢুকে যাবে এরকম নয়। 21-এর নির্বাচনের পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বা অমিত শাহ কারোর সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে, অনেকবার বৈঠকে দেখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এক একজনের সঙ্গে দেখা করেছেন, এমপিদের সঙ্গে। উনি তো করেন, সমস্ত এমপিদের সঙ্গে করেন। বাড়িতে নাস্তাতে ডাকেন, খোঁজ খবর নেন কি চলছে না চলছে। কি বললেন যে 21-এর ভোটের পরে মানে প্রশংসা পেলেন না বকুনি পেলেন যে 200 পার বলেছিলেন, আসলো না? সে তো আমি তো কিছু বলিনি, আমি জানি না টার্গেট কি ছিল, কি হয়েছে। পার্টিকে জেতাতে হবে, লড়াই করছেন। সত্যি আপনাকে বলছি আমি, যে আমি পার্টিতে এলাম, 5 বছর পার্টি করলাম, আর পার্টি ক্ষমতায় এসে যাবে এটা আমি ভাবিনি। কিন্তু পরিস্থিতি তৈরি ছিল এরকম। তো অনেকে সেই হাওয়াতে লাফাচ্ছিল, সরকার হয়ে যাবে, কেউ মন্ত্রী হয়ে যাচ্ছিল, কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিল। দিলীপ ঘোষই ছিল। আপনি কাউকে বলুন, আমাকে অনেক জিজ্ঞেস করেন যে মন্ত্রিমণ্ডলের কথা ভেবেছেন? না, অনেক ভাবার লোক আছে, আমি মন্ত্রীর মধ্যে নাই। হ্যাঁ, সে কে মন্ত্রী লিস্ট বানিয়েছেন কিনা আমাকে জিজ্ঞেস করেছে। আমি দেখুন ওই কাজটা আমার নাই, আমার পার্টিকে যেতে পারার কথা, আমি লড়ে দিয়েছি। এখন জিতলে মন্ত্রী হবে, নাহলে আবার যেখানে ছিলাম সেখানে থাকবে। কদিন পরেই আপনার 60 বছর বয়স হবে। রাজনীতিতে বয়সটা খুব বেশি নয়, কমও নয়। আগামী দিনের পরিকল্পনা কি আছে? এখন রাজনীতি যখন করছি, রাজনীতিতে থাকবো। তো যদি আমি ইলেকশন লড়ছি, জিতবো, তার 5 বছর তো রাজনীতি করতে হবে। যতদিন রাজনীতি করার মধ্যে আনন্দ পাবো আমি রাজনীতি করবো, কোনো চাওয়াচাইয়ের ব্যাপার নেই। আর পার্টিতে যতদিন আমার প্রয়োজন থাকবে ততদিন আমি পার্টিতে থাকবো। আপনি হয়তো একনাথ রানাডের নাম শুনেছেন, তিনি বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন এক সময়, রাজ্যসভার সদস্য হয়েছিলেন। তার একটা বয়স হওয়ার পর বলছে না, রাজনীতির বয়স এই পর্যন্ত হওয়া উচিত, তারপরে রাজনীতি করা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত। উনি ছেড়ে দিয়ে চলে গেলেন পদ থেকে। এই পরম্পরা আমাদের দেশে আছে, আমাদের সংগঠনে আছে। তো আমিও যেহেতু বললাম না আমার কোনো রাজনীতির নেশা ছিল না, হঠাৎ এসে গেছি, সেজন্য এখন আমার সেই চস্কা লাগেনি রাজনীতির। রাজনীতির যে রোগ থাকে না দেখবেন নেতাদের মধ্যে, সেই রোগ লাগেনি আমার। তখনই সকালে উঠতাম, রাস্তায় বেরোতাম, সংগঠনের কাজ করতাম, সাধারণ লোকের সঙ্গে মিশতাম, এখনো তাই আছে। রাজনীতির চর্বি জমেনি? চর্বি জমেনি, কোনো বোঝা মাথায় নেই আমার রাজনীতি। বোঝা নিয়ে আসিও নি, বোঝা নিয়ে যাবো না, সেরকম থাকি আমি। আপনিও কি মনে করেন রাজনীতিতে একটা অবসরের বয়স থাকা উচিত? সবকিছুর মধ্যে অবসরের বয়স থাকা উচিত। যেমন উকিলরা আছেন, রিটায়ারমেন্ট হয় না, যতদিন বেঁচে থাকেন প্র্যাকটিস করেন, গিয়ে বসলেই টাকা চলে আসে। ডাক্তারদেরও তাই থাকে। ডাক্তার থেকে আমরা বলি ওর উকিলদের, কারণ প্রয়োজন, যত প্রবীণ তিনি অভিজ্ঞ, তার কাছেই রুগী যায়, তার কাছেই ক্লায়েন্ট যায়, তার কাছেই লোকেরা বিশ্বাস করে যে হ্যাঁ ডাক্তার খুব অভিজ্ঞ, প্রয়োজন থাকে। কিন্তু রাজনীতির ক্ষেত্রেও তাই, কারণ কি রাজনীতি যখন আপনি এগোতে থাকেন আপনার দায়িত্ব বাড়তে থাকে।
আপনার প্রেশার বাড়তে থাকে, আপনার কর্মক্ষমতা কমে যায়, সেই জন্য নতুনদের ছেড়ে দেওয়া উচিত। আর এটা আমার পার্টির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, যুবকরা এগিয়ে আসছে, প্রবীণরা আছেন, তারা অন্য কাজ করছেন, ওই স্তরে ওই পারফরমেন্স দেওয়া সম্ভব নয়। মাননীয় আমাদের কর্ণাটকের পার্লামেন্টের সিএম চেঞ্জ হলো, ইয়েদুরাপ্পা, খুব সিনিয়র লিডার, এখন তিনি পার্লামেন্টারি বোর্ডের মেম্বার আছেন, 70+ হয়ে গেছে। তো ওখানে চেঞ্জ করা হলো, আমরা যে লোকটা ভালো কাজ করছে, কি ব্যাপার? আমাকে একজন বলে, দেখুন ওনার কাজের গতি কমে গেছিল, স্পিড, ডিসিশন নেওয়া ইত্যাদি, তার প্রভাব পড়ে প্রশাসনে। কিন্তু যেখানে অল্টারনেটিভ নাই, চালাতেই হয়, যে অঞ্চলে চলছে অনেক জায়গায়। রাজনীতিক যত বয়স বাড়ে তত তার বুদ্ধি পরিপক্ক হয়, বাস্তব পরিস্থিতি সম্বন্ধে জ্ঞান বাড়ে। আপনার এই বয়সটা কত হওয়া উচিত বলে মনে হয়? দেখুন, এটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। সরকার একটা নিয়ম করেছে, কেউ 58, কেউ 60, কেউ 62-তে রিটায়ার্ড, আলাদা ডিপার্টমেন্টে। রাজনীতিতেও একটা হওয়া উচিত, যেমন আমাদের পার্টিতে বলে যে 75-এর পরে ছেড়ে দেওয়া উচিত, কোনো লিখিত নেই। আমরা এটা সমঝোতা করেছি, একটা সিস্টেম করেছি 75 পরে রিটায়ারমেন্ট। আজ পার্টি যদি বলে না তোমাকে কাজ করতে হবে, সে কাজ করার জন্য সক্ষম আছে, কাজ করা উচিত, যদি সমাজে লাভ হয়, পার্টির লাভ হয়। এটা ব্যক্তি হিসাবে নির্ভর করে, এর জন্য কোনো ফ্ল্যাট এরকম করা সম্ভব নয়। দীপদা, কিছুদিন আগেই আমরা এই সোজাসাপটা অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছি। দুজন বিজেপি নেতার প্রশংসা করেছেন উনি, একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরেকজন আপনি দিলীপ ঘোষ, বলেছেন আপনি দক্ষ সংগঠন। সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন, কারণ ওনাদের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, সাফল্য নিয়ে এসেছি। তো আমার যে প্রতিপক্ষ আর যে বন্ধু, তারাই তো ভালো করে জানে। তো সেটা ওনার মনে হয়েছে, সেটা ওনার মানে যে বিশ্বাস বা যেটা দেখেছেন আমাকে, উনি বলেছেন। এখন প্রতিপক্ষ যদি কখনো এই ধরনের পরিস্থিতি আসে, এই দলে থেকে কাজ করতে পারছেন না, অফার পেলে আপনি কি যাবেন নাকি? আমাকে তো অফার করবে, তার ভাববো। আমি যেটা বললাম, আমি তো কোনো দল করতে আসিনি, আমি রাজনীতি করতে এসেছি, সমাজের জন্য করতে এসেছি। আর আমাকে দল করতেই হবে, রাজনীতি করতে, এরকম কোনো কম্পালশন নেই।